তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিমি। জাহিদ হোসেন জানাবো বার্তাকক্ষের সর্বশেষ। সৌদি আরবের টিকিটের দাবিতে আজও প্রবাসীদের বিক্ষোভ, ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ। ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলা, প্রত্যাহার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল মালেকের প্রশ্রয়দাতাদের উচ্ছেদক, উচ্চ পর্যায়ের কারণ নাম এলেও ব্যবস্থা। করোনার র্যাপিড টেস্ট কিটে ব্যবসা করতে চায় সরকার, অভিযোগ গণস্বাস্থ্য কেন্দ্রের, ভিত্তিহীন বলছে অধিদপ্তর। শিরোনামগুলো বলছিলাম, এবার বলবো পুরো খবর। সৌদি আরবে ফেরার টিকিটের দাবিতে রাজধানীতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে পরে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিসার মেয়াদ 3 মাস বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছে, এমন খবরে সেখান থেকে সরে আসেন প্রবাসীরা। মঙ্গলবার সকাল থেকে কয়েকশো সৌদি প্রবাসী টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ের সামনের সড়কে অবস্থান নেন তারা। ফলে বন্ধ হয়ে যায় ওই সড়ক সহ আশপাশের রাস্তার যান চলাচল। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যান তারা। বিক্ষোভকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব যেতে না পারলে তারা চাকরি হারাবেন, কিন্তু তারা বিমান কিংবা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না। আমাকে ওখানে কোম্পানি টার্মিনেট করে, তাহলে এখানে আমি টিকিট পাবো না, এটা কোন ধরনের কথাবার্তা ভাইয়া? মানে 18 লাখ টাকার মতো আমার সম্পদ পড়ে আছে। এখন আমি যদি 30 টাকার মধ্যে যেতে না পারি, তাহলে এটার দায়িত্ব কে নিবে? আজকে 9 মাস যাবত না খাই আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, 30 তারিখের আগে আমাদের প্রবাসী যত আটকা আছে আমরা টিকিট চাই। 30 সেপ্টেম্বরের আগে চাহিদা অনুযায়ী টিকিট দেওয়া সম্ভব নয় বলে জানায় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 1040 এটা সোল্ড আউট, আমরা আর এর মধ্যে দিতে পারছি না। আমরা চেষ্টা করছি আরো ফ্লাইট আনা যায়। আমার 4টে ফ্লাইট 30 তারিখ পর্যন্ত। 30 তারপরে তো আর অ্যাপ্রুভাল আছে, ওগুলো আমরা এখনো কেউ চাচ্ছে না, আমরা সেল করতে পারতেছি। বিক্ষোভকারীদের একটি অংশ মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ও অবরুদ্ধ করেন। ওনারা ভিসার মেয়াদের বাবদ কিছু বলতেছেই না, প্লাস যাওয়ার ব্যাপারে ওনাদের কাছে কোনো মেসেজই নাই। ওনারা বলতেছে 1 তারিখ চালু হইতে পারে, বাট নাও হইতে পারে। সৌদি সরকার ঘরে 2বার করে টাইম বাড়াইছে। আমার ভিসা এবং আকামার মেয়াদ যেটা বাড়ছে ওইটা আমার 30 তারিখে শেষ। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত দাবি জানান সৌদি প্রবাসীরা। তাদের দাবি যৌক্তিক বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা টেক আপ করেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটার জন্য বাড়িয়ে দেওয়া হয়। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমরা খুব আশাবাদী, তাদেরকে আশ্বস্ত করেছি আমরা এই 3 মাস অন্তত এই মুহূর্তে বাড়ানো হতে পারে। সমস্যার দ্রুত সমাধান না হলে আমরণ অনশন করবেন বলেও জানান সৌদি প্রবাসীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 35,000 সৌদি প্রবাসী। সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের 4টি শিডিউল ফ্লাইটে যেতে পারবেন মাত্র 1400 জন। বাকিদের কাজে ফেরা অনিশ্চিত। এদিকে বাংলাদেশ বিমান 1 অক্টোবর থেকে দেশটিতে ফ্লাইট চালানোর অনুমতি পেলেও এখনও দেয়া হয়নি অবতরণের অনুমতি। প্রায় 8 মাস বন্ধ থাকার পর 17 সেপ্টেম্বর থেকে সৌদি আরবের আকাশপথ খুলে দেয় দেশটির সরকার। আর 23 সেপ্টেম্বর থেকে ঢাকায় ফ্লাইট শুরুর ঘোষণা দেয় সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স। সেই হিসেবে 24 অক্টোবর পর্যন্ত সপ্তাহে 2টি বাণিজ্যিক ফ্লাইট চালানোর অনুমতি পায় এয়ারলাইন্সটি। সৌদি এয়ার ফ্লাইট পরিচালনার অনুমতি পেলেও বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানকে বাণিজ্যিক ফ্লাইট চালানোর কোনো অনুমতি দেয়নি দেশটির সরকার। এই অবস্থায় আটকে পড়া 35,000 প্রবাসীর সৌদি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সেপ্টেম্বর মাসে কিছু সংখ্যক চার্টার ফ্লাইট পরিচালনার অনুমতি দেন, যেখানে শুধুমাত্র সৌদি আরব থেকে বাংলাদেশে যাত্রী আনা যাবে
আমাদের সেই রকম 5টি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম সেই ফ্লাইটগুলোতেই সেই চার্টার্ড ফ্লাইটেই বাংলাদেশ থেকে যারা যেতে আগ্রহী, অর্থাৎ যাদের কাছে আমাদের রিটার্ন টিকিট আছে তাদেরকে নেওয়ার, কিন্তু সেই অনুমতি সৌদি কর্তৃপক্ষ দেন নাই। প্রবাসীদের সৌদিতে ফেরাতে সৌদি এয়ারের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক এ সংস্থা বলছে, সৌদি এয়ার যতগুলো ফ্লাইট চাইবে ততগুলোরই অনুমতি পাবে। এবং উনি কথা দিয়েছে যে তারা আরও কয়েকটা ফ্লাইট চাবে। আমি বলছি যে কয়টা ফ্লাইট দরকার আমরা সবগুলো ফ্লাইট দিব, আমরা দরকার অন্য ফ্লাইট অ্যাডজাস্ট করে হলে সৌদি আরবের ফ্লাইট আমরা অনুমোদন দিয়ে দিব। আপনারা এখান থেকে নিয়ে যান, আমাদের বাংলাদেশিরা যারা আটকে আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। বিমান বলছে 1 অক্টোবর থেকে সৌদি আরবের 3 গন্তব্যে সপ্তাহে 8টি ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছেন তারা। তবে উড়োজাহাজ অবতরণের অনুমতি এখনও মেলেনি। যদি তারা পারমিশন আমাদেরকে ল্যান্ডিং পারমিশন দেন, তখন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা প্রথম 15 মার্চ থেকে শুরু করে যারা আগে এসেছিলেন তাদেরকে আমরা আগে শিডিউল দিব, সেইভাবেই আমরা ফ্লাইটে তাদের আসন নতুন কোনো প্রকার চার্জ ছাড়াই আমরা করে দিব। এদিকে 30 সেপ্টেম্বরের মধ্যে যেন আটকে পড়া প্রবাসীরা ফিরতে পারেন, এর জন্য দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বেবিচক। বিমানও কাজ করছে, আমরাও কাজ করছি, আমরা কথা বলতেছি যাতে বিমানের অনুমোদনটা হয়ে যায় এবং সৌদি ফ্লাইটগুলো যাতে আরও বেশি সংখ্যা যেতে পারে, এজন্য আমরা কাজ করছি। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত শুধু সৌদি আরব থেকেই দেশে ফিরে এসেছেন 20,829 জন প্রবাসী কর্মী। এছাড়াও বিভিন্ন মেয়াদের ছুটিতে এসে আটকা পড়েছেন আরও প্রায় 20,000। দেশটিতে বৈধভাবে বিভিন্ন খাতে কাজ করছেন প্রায় 15 লাখ বাংলাদেশি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিদেশ ফেরতদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে করে তারা আবারও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করে বিদেশ যেতে পারেন। সকালে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় 40টি উপজেলায় 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ না করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। করোনার প্রভাবে কাজ হারিয়ে বিদেশ ফেরত কর্মীর সংখ্যা বেড়েই চলেছে। গত 5.5 মাসে দেশে ফেরত এসেছেন 1,41,000 প্রবাসী কর্মী। তাদের মধ্যে গত এক মাসেই ফিরেছেন 70,609 জন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বেশিরভাগ কর্মী ফেরত এসেছেন চাকরি না থাকায়। ভিসা ও কাজের মেয়াদ নবায়ন না হওয়ায় ফিরেছেন অনেক কর্মী। মঙ্গলবার দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে 335 কোটি 78 লাখ টাকা ব্যয়ে 40টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় করোনায় বিদেশ ফেরত শ্রমিকদের প্রশিক্ষণ দিতে বলেন প্রধানমন্ত্রী। তিনি এই সুবাদে বললেন, শুধু দেশের অভ্যন্তরে ট্রেনে যারা ফিরে আসতেছে, কিছু লোক শোনা যাচ্ছে ফিরে আসছে কোভিডের জন্য বা অন্য কারণে, তাদেরকেও রিট্রেনিং দেন যাতে করে তারা আবার ফিরে যেতে পারবে। মধ্যপ্রাচ্য থেকে আসুক আর মালয়েশিয়া থেকে আসুক, কাজ হারিয়ে আসলে আবার কুইক ক্র্যাশ প্রোগ্রাম করে ট্রেনিং দেন এইসব জায়গায়, তারা যাতে আবার পুরনো মালিকের সঙ্গে যোগাযোগ করে আকামা কী সব জোগাড় করতে পারে। বৈঠকে সড়ক নির্মাণে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং জমি বাঁচাতে সচেতন হতে বলেন প্রধানমন্ত্রী। দরকার ও সক্ষমতা বিবেচনায় সড়ক নির্মাণ করতেও বলেছেন প্রধানমন্ত্রী। তার বার্তা হলো, আপনারা সড়ক নির্মাণের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, চিন্তা করে বানাবেন যাতে এটা আমাদের যথাযথ কাজে লাগে, মেনটেন করা যাবে, আমরা আর্থিকভাবে এটা মেনটেন করতে পারবো এবং অপ্রয়োজনীয় খামকা বাড়ি আমার বাড়ির পাশ দিয়ে যাবে, ওইটা শর্ট হবে, ডিস্টেন্স একটু কমে যাবে 3 মাইল, এই ধরনের মানসিকতা বাইরে আমাদের আসতে হবে। বৈঠকে সীমান্ত সুরক্ষায় 73টি আধুনিক অবজারভেশন পোস্ট, 8টি সরকারি শিশু পরিবারে শান্তিনিবাস স্থাপন, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা এবং জামালপুরে সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে 2030 সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের ভাষণে এই মন্তব্য করেন তিনি। ইতিহাসে এবারই প্রথম ভিন্নভাবে হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনার কারণে বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি মনে করি শান্তি স্থাপন সহ বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের উচিত বিশ্বাসযোগ্য এবং কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা। ভূরাজনৈতিক বিরোধে জাতিসংঘকে দুর্বল করা চলবে না। আমরা জাতিসংঘকে একটি কার্যকর বিশ্ব সংস্থায় পরিণত করার অঙ্গীকার করছি। করোনার কারণে 2030 সালের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল সব দেশই এই সমস্যার মুখোমুখি। এই মহামারীর সমস্যা আমাদের দেখিয়েছে এই দেশগুলোর জাতিসংঘকে প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এর আগে সোমবারও নূরসহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করা হয়। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লালবাগ থানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। মামলায় নুরুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি মীমাংসা করার নামে ওই ছাত্রীকে ডেকে শাসিয়েছেন। একই ছাত্রী আবার সোমবার রাতে অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেইগুলি পুলিশ অ্যাড্রেস করবে। এদিকে এসব মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। পরবর্তীতে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা। 6 নেতৃবৃন্দর বিরুদ্ধে যে প্রহসনমূলক যে মিথ্যা দর্শনের মামলা দায়ের করা হয়েছে, সেই মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা মানববন্ধন বিক্ষোভ মিছিল গতকালকে করেছি, তারই ধারাবাহিকতা আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আজকেও বিক্ষোভ মিছিল আজকে আমরা করেছি এবং এইরকম কর্মসূচি আমাদের চলমান থাকবে। মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল আর মালেকদের যারা প্রশ্রয় দিয়েছেন তাদের খুঁজতে এবার মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তকালে স্বাস্থ্যের উচ্চ পর্যায়ে যাদের নামই বেরিয়ে আসুক তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে দুদকের সিনিয়র সচিব দিলওয়ার বখত সাংবাদিকদের কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল ও তার স্ত্রীর হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। যদিও আফজালের বেতন 30,000 টাকার বেশি ছিল না। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে রাজধানী ও ফরিদপুরে বাড়ি, প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে। সম্প্রতি কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় তার 20টি ব্যাংক অ্যাকাউন্টে রাখা প্রায় 40 কোটি টাকা জব্দের প্রক্রিয়া চলছে। জালনোটের ব্যবসা আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর ধানমন্ডিতে মালেকের একটি 10তলা বাড়ি ও কামারপাড়ায় 2টি 7তলা বাড়ি আছে বলে জানা যায়। দুদকও তার 4 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে। আফজাল আর মালেকের মতো স্বাস্থ্য অধিদপ্তরের আরও 43 জনের সম্পদের হিসেব চেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর অনুসন্ধান হচ্ছে 75 জনের বিরুদ্ধে। প্রতিদিনই স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির অভিযোগ আসছে দুদকের কাছে। তাই স্বাস্থ্য খাতের দুর্নীতির সাথে অভিযুক্তদের তালিকা বড় হতে পারে বলে জানান দুদক সচিব। এইগুলোকে ইনকোয়ারি করতে গিয়ে আরও বিভিন্ন লোকের নাম এসেছে। আর দুর্নীতি দমন কমিশন বসে নেই। স্বাস্থ্য খাতের নিম্ন পর্যায়ের কর্মীরা যাদের ছত্রছায়ায় সম্পদ গড়েছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদক সচিব। এইগুলো করতে গিয়ে হয়তো আরও অনেকেরই নাম আসতে পারে, সেগুলো ইনক্লুড করা হচ্ছে। সেখানে প্রথমে হয়তো ইনকোয়ারির পরে মামলা হবে। মামলা করার পরে যদি দেখা যায় যে আরও অতিরিক্ত লোক আসে, তাদের চার্জশিটে তাদের নাম লিখতে পারে। মামলা, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা,
সম্পদ ও ব্যাংক হিসেব জব্দ করে দুর্নীতিবাজদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না বলেও ব্রিফিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট নিয়ে ব্যবসা করতে চাইছে সরকার, সে কারণে দেশের প্রতিষ্ঠানকে অনুমতি না দিয়ে আমদানি করছে। এসব অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি বলছে মান পূরণ করতে না পারায় বাদ পড়েছে গণস্বাস্থ্যের কিট। দেশে প্রথম করোনা শনাক্ত হয় মার্চে। এপ্রিলেই র্যাপিড টেস্ট কিট উদ্ভাবনের ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু যাচাই বাছাই সেটার মান নিয়ে সন্দেহ প্রকাশ করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন কমিটি। এরপর আর আলোর মুখ দেখেনি গণস্বাস্থ্যের অ্যান্টিজেন টেস্ট কিট। সরকার প্রথমে র্যাপিড কিটের বিপক্ষে থাকলেও 17 সেপ্টেম্বর আমদানির অনুমতি দেয়। এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তারা তো ব্যবসা করতে চেয়েছে, অ্যান্টিজেন কোত্থেকে আসবে, কে পাঠাবে? বাইরে থেকে আনতে হবে। নিজের দেশের সক্ষমতাকে প্রমাণ না করে বাইরে থেকে আনতে হবে। সরকারের প্রত্যেকটা ভুল নীতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মান বিবেচনায় অ্যান্টিজেন টেস্ট কিট আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানির কিটের মান যাচাই করা হচ্ছে। তারা সরকারের বদনাম করার জন্য এটা বলে এই তথ্যটা পরিবেশন করছে। এটা হবে ডাইরেক্ট প্রকিউরমেন্ট, কারণ আমার আইটেমটা ফিক্স করা আছে। তো সেই ক্ষেত্রে সেই কোম্পানির সাথে বা সেই দেশের সাথে আমরা সরাসরি কথা বলবো, সরাসরি তাদের সাথে দর যাচাই বাছাই করে বার্গেনিং করে আমরা নিয়ে আসবো। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আরও জানান, আগামী মাসেই এ পরীক্ষা চালু করা যাবে। প্রথমে শুধু জেলার সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, ইনস্টিটিউট ও ল্যাবে অ্যান্টিজেন কিটে পরীক্ষা করা হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণ মোকাবিলার সতর্কতা হিসেবে ব্যাপক সচেতনতা চালানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 7 দিনের মধ্যে মন্ত্রণালয়গুলোকে করোনা সেকেন্ড ওয়েভের বিষয়ে প্রস্তুতি নির্ধারণে কর্মপরিকল্পনা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, বিমানবন্দরে প্রবেশ ও বহির্গমনে নজরদারি বাড়ানো হবে। অর্থনীতি সচল রেখে করোনা মোকাবিলার সিদ্ধান্ত সরকারের। এছাড়া এই মুহূর্তে সরকার লকডাউনের কথা ভাবছে না বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠক শেষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান জানান, সংক্রমণ যদি বাড়ে সেক্ষেত্রে বিদেশ থেকে আইসোলেশন করে না আসা ও নেগেটিভের সার্টিফিকেট না থাকলে আইসোলেশনে নেওয়া হবে। একই সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সংখ্যা বাড়ানো হবে। দ্বিতীয় দফা করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য ও স্পেনে আবার আরোপ হয়েছে বিধিনিষেধ, আর স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে বিধিনিষেধ জারি হচ্ছে মঙ্গলবার। একদিনে প্রায় 4,000 মৃত্যু নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি 9,69,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 3,15,00,000-এর বেশি। যুক্তরাজ্যে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে দৈনিক 50,000 করোনা রোগী শনাক্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স। বিস্তার বাড়ায় কানাডার টরন্টো, অন্টারিও, মন্ট্রিলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অস্ট্রিয়ায় রাত 10টা থেকে কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে 500-র কম মৃত্যুর রেকর্ড হয়েছে সোমবার। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা 55 লাখ ছাড়িয়েছে। প্রাণহানি বেড়ে 88,965 জনে দাঁড়িয়েছে। রাজধানীর উত্তরখানে কলেজ ছাত্র সোহাগ হত্যা মামলার 2 আসামি রাসেল ও হৃদয় দেশ থেকে পালানোর পরিকল্পনা করছিল বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি তারা টিভিতে অপরাধ বিষয়ক নাটক দেখে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছিল। রাসেল একটি কিশোর গ্যাংয়ের প্রধান, হৃদয় তার সহযোগী। তাদের গ্রেপ্তারের পর দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 27 আগস্ট রাতে উত্তরখানের খ্রিস্টান পাড়ায় রিকশার চাকা থেকে কাদা ছিটকে গায়ে লাগে কিশোর গ্যাং দিবসের প্রধান মাহবুবুল ইসলাম রাসেলের। এ নিয়ে তিনি রিকশাচালককে মারধর করলে প্রতিবাদ করেন রিকশাযাত্রী কলেজ ছাত্র সোহাগ। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার গ্রুপের নাদিম, সানি এবং হৃদয় সহ কয়েকজনকে ডেকে এনে মারধর ও ছুরিকাঘাত করে সোহাগকে। নিহত হন সোহাগ। এ ঘটনায় মামলা হয় উত্তরখান থানায়।
আসামিদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় সোমবার রাতে দক্ষিণখান থেকে গ্রেপ্তার করা হয় রাসেল ও হৃদয়কে। র্যাব জানায় এলাকায় আধিপত্য ধরে রাখতে 10-12 জনের একটি দল গড়ে তোলে রাসেল। হৃদয় গ্যাংয়ের হৃদয় এবং রাসেল তারা ক্ষিপ্ত হয়ে আরও অন্যান্যদের ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে নাদিমের কাছে থাকা ধারালো সুইচ গিয়ার নাইফ দিয়ে সোহাগের পেটে উপর্যুপুরি 6 থেকে 7টি আঘাত করে। র্যাব জানায় রাসেল ও হৃদয় খুবই ধুরন্ধর। গ্রেপ্তারের রাতে মোবাইল ব্যবহার থেকে বিরত ছিল তারা, পাশাপাশি বারবার স্থান পরিবর্তন করছিল তারা, ফলে তাদের ধরতে বেশ বেগ পেতে হয়েছে। এর আগে এ মামলায় 3 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান, সকাল 10:30টার দিকে শাহাদাত হোসেন শিফাত নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ আরও 2 জন সেখানে ভর্তি আছেন, এর মধ্যে আইসিইউতে আছেন 1 জন। গত 4 সেপ্টেম্বর রাত 8:45টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ওই মসজিদে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ হন মোট 37 জন। এর মধ্যে মাত্র 1 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন। আমাদের লাইন নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে 2টি বৈদ্যুতিক লাইনের একটি অবৈধ ছিল বলে জানিয়েছেন গ্রেপ্তার বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে দেয়া জবানবন্দিতে একথা জানান তিনি। মামলার তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন জানিয়েছেন, আদালতে মোবারক বলেন, মসজিদের মূল সংযোগ লাইনের প্যানেল বোর্ড, এসির সংযোগ সহ সব কাজই তিনি করেছেন। মসজিদ কমিটি তাকে এই কাজের জন্য নিয়োগ দিয়েছে। জবানবন্দির রেকর্ড শেষে মোবারককে কারাগারে পাঠানো হয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত মাইশা পাওয়ার প্ল্যান্টের অংশবিশেষ বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সংসদ সদস্য আসলামুল হকের করা মামলা কার্যকর তালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, নদী দখল করে এই স্থাপনা কারা তৈরি করেছেন সে বিষয়ে নদী কমিশনের জরিপ এখনও চলমান। এছাড়া বিআইডব্লিউটি এ পাওয়ার প্ল্যান্টটিকে কোনো জেটির পারমিশন দেয়নি। পরে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্ট। এর আগে 2011 সালে বুড়িগঙ্গা নদী রক্ষায় রায় দেয় হাইকোর্ট। আবারও চালের বাজার অস্থির হতে পারে বলে আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। যদিও খাদ্য মন্ত্রণালয় বলছে মজুদ পর্যাপ্ত আছে, চালের দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তবে ভিন্ন মত কৃষি অর্থনীতিবিদদের। তারা বলছেন, আমনের ফলনের অনিশ্চয়তায় দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন মিল মালিকরা। গত সপ্তাহ থেকে বাড়তে শুরু করে চালের দাম। বাজারে এখন মোটা চালের সরবরাহ নেই বললেই চলে। নিম্নমানের চাল হিসেবে বিক্রি হচ্ছে BR28। পাইকারি বাজারে যার দাম 45 থেকে 46 টাকা কেজি, খুচরায় তা আরও বেশি। দাম বেড়েছে মিনিকেট ও নাজির শালেরও। এক সপ্তাহে 28টা ছিল 42 টাকা, আজকের বাজারে 46 টাকা। মোটা ছিল 38-39 টাকা, এখন মোটাটা হলো 43 থেকে 44 টাকা। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সংকটের অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েছেন মিল মালিকরা। চাহিদা মতো চাল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। আড়তে মানে আমরা যেখান থেকে চাল আনি, কুষ্টিয়া, নওগাঁ এবং বিভিন্ন জায়গা থেকে, ওদের কাছে মনিটরিংটা বেশি করলে অটোমেটিকলি এখানে কমে। বরাবরের মতো দাম বৃদ্ধিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বলছে খাদ্য মন্ত্রণালয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানান খাদ্য সচিব। তিনি জানান, এরই মধ্যে 3 লাখ টন চাল আমদানিতে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কৃষকের কথা বিবেচনা করে এখনো আমদানি করা হয়নি। গোডাউনেও কিন্তু পর্যাপ্ত মজুদ আছে। আমার কিন্তু মাত্র মাস হলো 2টা। আমি সেপ্টেম্বর চলে গেছি, অক্টোবর নভেম্বর গেলে নভেম্বর থেকে আমি আবার কেনা শুরু করবো আমন, বুঝছেন? সেজন্য কিন্তু আমরা কোনো টেনশনে নেই, আমরা কোনো এ বিষয়ে কোনো ক্রাইসিসও ফিল করছি না। বাজারে যারা বাড়াচ্ছে, বাজারে কিন্তু তারা অবৈধ মানে যারা ব্যবসায়ী তারাই বাড়াচ্ছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায় দাম বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।
তারা জানান, ঘোষণা দিয়েও লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পারেনি সরকার। আবার দীর্ঘস্থায়ী বন্যায় অনেক জেলায় সময় মতো আমন রোপণ করতে পারেনি কৃষক। এতে ভবিষ্যৎ ফলন নিয়েও শঙ্কা রয়েছে। এসব সংকট মোকাবিলায় আমদানির সুযোগ থাকলেও খাদ্য মন্ত্রণালয় তা কাজে লাগায়নি বলেও মত অর্থনীতিবিদদের। বহু জায়গাতে আমনের থার্ড টাইম সিডলিং ভেসে গেছে, তো ওনারা লাগাবেন কখন? অত লাগানোর সময় নাই। তার মানে আমনের ভিতরে একটা বিরাট বড় ধাক্কা পড়বে। সেইটা 6 মাস আর 3 মাস পরে, আপনার 4 মাস হয়ে গেছে, বড় উঠেছে, 3 মাস পরে আমনের কতটুকু উঠবে এখন অনিশ্চিত। সুতরাং এটা তো টাকা সুযোগ, আমি ধরে থাকবো, দাম বাড়াবো, ফায়দা উঠাবো। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে রাখতে বৈদেশিক ও অভ্যন্তরীণ যে কোনো উৎস থেকে চাল সংগ্রহ করে মজুদ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝুলে আছে শ্রীলঙ্কা সফরের ভাগ্য। শর্ত শিথিলের প্রসঙ্গে লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। তবে ইতিবাচক থেকেই প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের তৃতীয় দফা করোনা পরীক্ষা হয়েছে। কাল থেকে অনুশীলনে নামবে প্রাথমিক সদস্যের 27 সদস্যের প্রাথমিক দল। প্রস্তুতিতে এখন স্কিলের উন্নতিতে জোর দিচ্ছেন কোচিং স্টাফরা। 3 ডিপার্টমেন্টে আলাদা কাজ চলছে প্রতিদিন। আজ টেল এন্ডারদের ব্যাটিং নিয়ে কাজ হয়েছে বিশেষভাবে। অনুশীলন শেষে কথা বলেছেন তাসকিন আহমেদ। দলের চাহিদা মতো শেষ দিকে ব্যাটিংয়ে অবদান রাখার লক্ষ্য। সব বোলারদের ব্যাটিং সেশন ছিল, তো এনজয় করেছি। যদিও বেশ আমাদেরকে নেটে টাফ টাইম দিচ্ছিল থ্রোয়ার এবং বোলাররা, কিন্তু আসলে এই চ্যালেঞ্জগুলো নেওয়া শিখতে হবে, কারণ আমাদের টেলেন্টারদের ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে ইমপ্রুভ করতেই হবে। ফিটনেস আগের থেকে মাশাআল্লাহ ইমপ্রুভ হয়েছে, বাট আসলে ইমপ্রুভমেন্টের শেষ নেই। সময়ের সাথে সাথে কমছে লঙ্কা সফরের সম্ভাবনা। কোয়ারেন্টিন ইস্যুতে অনর কোভিড টাস্ক ফোর্স নাকচ করে দিয়েছে 2 বোর্ডের একাধিক প্রস্তাব। নির্দেশিকায় পরিবর্তন এনেছিল লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটাও কাজে আসেনি। এত সব নেতিবাচক খবরে লঙ্কা সফরের ভাগ্য নিয়ে বাড়ছে শঙ্কা। 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত। লঙ্কা সফর নিয়ে এমন শিরোনাম হয়েছে একাধিকবার, কিন্তু সিদ্ধান্ত আর আসে না। 19 সেপ্টেম্বর সবশেষ মেইল পাঠানোর পর কেটে গেছে 3 মূল্যবান কর্মদিবস, কিন্তু এসএলসির প্রতিক্রিয়া নেই। ক্রিকেট বোর্ডের অনুরোধে নির্দেশিকায় একাধিকবার পরিবর্তন এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু সেসব প্রস্তাবনা বারবার খারিজ করে দিয়েছে টাস্ক ফোর্স। ঘটনা প্রবাহে ক্রমশ স্পষ্ট হচ্ছে ইঙ্গিত, তাতে শঙ্কার মুখে লঙ্কা সফর। বায়োসিকিউরড পরিবেশের টানা 4 সিরিজ আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে ইংল্যান্ড, কিন্তু 3 লায়ন্স বোর্ডের মতো অত সামর্থ্য কোথায় উপমহাদেশে? বায়োবাবল রক্ষার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হোটেল সংলগ্ন মাঠ বা অনুশীলনের সুবিধা। সেই শর্তে বিসিবির দাবি মেনে নিয়েছে এসএলসি। একেবারে মাঠ সমেত টিম হোটেল পাওয়া না গেলেও হাম্বানটোটা থেকে অনুশীলনের ব্যবস্থা সরিয়ে আনা হয় ডাম্বুলায়। সিরিজের সূচি ও ভেন্যু নির্ধারণেও গুরুত্ব পেয়েছে সফরকারীদের চাওয়া। শুধু এক কোয়ারেন্টিন ইস্যুতেই যেন আটকে গেছে সবকিছু। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগে বিকল্প প্রস্তাব দিয়েছে 2 বোর্ড। এসএলসির পরামর্শ 2 দেশে 2 ধাপে কোয়ারেন্টিনের, আর মিরপুরে দলগত অনুশীলনের মডেল অনুযায়ী শ্রীলঙ্কাতে অনুশীলন চালিয়ে যাবার অনুমতি চেয়েছিল টাইগাররা। এমনকি লঙ্কা যাত্রার দিনক্ষণ পেছাতে আপত্তি নেই বিসিবির, কিন্তু এসব প্রস্তাবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি কোভিড টাস্ক ফোর্স। একের পর এক বাতিল হতে থাকা প্রস্তাবনায় এখন গোটা সিরিজেরই চাপা পড়ার দশা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে কিছুক্ষণ পরই চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টায়। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসর শুরু করেছে চেন্নাই। 3 ডিপার্টমেন্টেই ভালো করেছে ধোনির দল। ব্যাটিংয়ে ফর্ম ধরে রাখতে চাইবেন আম্বাতি রাইডু ও ফাফ ডু প্লেসি। বোলিংয়ে এনগিতি, চাহার, চাওলারা ভালো কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছেন, তাতে মোমেন্টামের সঙ্গে পাচ্ছে চেন্নাই। অন্যদিকে রাজস্থান রয়্যালসও জয় দিয়ে শুরু করে মুখিয়ে আছে। খেলার জন্য ফিট আছেন স্টিভেন স্মিথ, তবে জস বাটলারকে প্রথম ম্যাচে পাচ্ছে না রাজস্থান। জোফরা আর্চার, ডেভিড মিলার বিদেশি কোটা সমৃদ্ধ করেছে, আর দেশি রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন পরীক্ষিত পারফর্মার। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল রাজস্থান। Quarantine got released, but last 10-15 days has been amazing. It's going to be 2 tough teams.
এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।